আরও একজন ভকেশনাল শিক্ষক আমাদের ছেড়ে চলে গেলেন। এবার অবশ্য মোটর সাইকেল ঘটনা। আমাদেরই একজন মলয় তার সন্তানের শিক্ষার দায়িত্ব নিয়েছেন। মলয়কে ধন্যবাদ। এই যে মলয় দায়িত্ব নিলেন, এটা একটা ইতিবাচক পদক্ষেপ, মানবিকতার একটা উজ্জ্বল নিদর্শন। কিন্তু একটু ভেবে দেখুন তো, দীর্ঘ 10, 12 কি 16 বছর পর শিক্ষকতা করে সেই শিক্ষক কী রেখে গেলেন তার স্ত্রী, পুত্র, তার সংসারের জন্য? কেন তার সন্তানের দায়িত্ব অন্য একজনকে নিতে হচ্ছে? অগ্নিপথ ঠিকা সৈনিকের বিরোধিতায় যাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, তারা ঠিকা মাস্টার দিয়ে গোটা একটা শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছে অবলীলায়, নির্ভাবনায়। সমস্ত দায় ঝেড়ে ফেলছে চা খেয়ে ভার ফেলে দেওয়ার মতো। কিন্তু ব্যাপারটা তো শুধু 1200 শিক্ষক প্রশিক্ষকের নয়, ব্যাপারটা তো শুধু 12,000 শিক্ষক প্রশিক্ষকের নয়। এর সাথে জড়িত আছে লাখ লাখ ছাত্রদের ভবিষ্যৎ, জীবন, জীবিকার প্রশ্ন। আমাদের দেশের আইন এবং সর্বোচ্চ আদালত কিন্তু বলছে শিক্ষার মতো স্থায়ী ব্যবস্থা এইভাবে চালানো যায় না। অনুমোদিত একটা কাউন্সিল, সারা দেশে অনুমোদিত একটা কাউন্সিল, একজনও স্থায়ী শিক্ষক ছাড়া চলছে। সর্বভারতীয় এই অনুমোদনই বা কীভাবে হল, সেটাও প্রশ্ন। অনুমোদনের প্রশ্নে শিক্ষক, তাদের বেতন, অন্যান্য সুযোগ সুবিধা সবই কিন্তু স্বীকৃতির আবশ্যিক পরিকাঠামো। এইভাবে যদি হায়ার সেকেন্ডারি একটা কোর্স চালানো যায়, তবে গোটা পশ্চিমবঙ্গের কাউন্সিল আর মাদ্রাসার শিক্ষক নিয়োগের দরকার কী? সবই ঠিক আছে। কোভিড পরিস্থিতি তো প্রমাণ করে দিচ্ছে ছাত্রছাত্রীদের পাশ করার জন্য শিক্ষক, এমনকি স্কুলেরও কোনো দরকার নেই। সব তুলে দিন, ছাত্রছাত্রীরা এমনি পরীক্ষা দিন, পাশ করুন। সরকারের প্রায় গোটা শিক্ষা বাজেটটাই বেঁচে যাবে। শিক্ষামন্ত্রী আর তার দপ্তরের জন্য সামান্য ব্যয় করেই সব সুন্দর চলতে থাকবে। এতে নিয়োগ দুর্নীতির মতো ভেবা চাকা খাওয়া দুর্ঘটনাও কিন্তু বন্ধ হবে। আমি হায়ার সেকেন্ডারি শ্রেণীর ছাত্রকে পড়াচ্ছি, আরও একজনও তাই পড়ান। আমার বেতন সর্বশেষ বৃদ্ধির পর 13,905 টাকা, 13,905 টাকা, এবং আমি ভোকেশনালের সর্বোচ্চ বেতন পাওয়া শিক্ষকদের মধ্যে পড়ি। অর্থাৎ আমার 14 বছর চাকরির জীবনে আমি 14,000 টাকা বেতন হয়নি, আর অন্যজন পাচ্ছেন 80,000। এই নির্লজ্জ বৈষম্য বন্ধ হওয়া দরকার। যে শিক্ষক খেতে পায় না, তার কাছে কোনো অভিভাবক তার সন্তানের দায়িত্ব সঁপে দেয় না। এই সরল সত্য যদি বোঝা অসুবিধা থাকে, তাহলে তাদের মানসিক চিকিৎসা খুব জরুরি। আমরা যে দীর্ঘদিন ধরে মানুষের চাকরি জীবনের অর্ধেক কাল জুড়ে সরকারের কাজে ত্যাগ স্বীকার করে চলেছি, তার জন্য কোনো স্বীকৃতি নেই। উপযুক্ত বেতন না দিতে পারার জন্য লজ্জাবোধ নেই। সব কিছুর পরেও যে আমরা কাজ করে চলেছি, তার জন্য নেই কৃতজ্ঞতা। আমাদের কাউন্সিল পলিটেকনিক, আইটিআই আর ভোকেশনাল 3টি স্থায়ী শিক্ষা ব্যবস্থা চালায়। আমাদের চাকরির মেয়াদ শর্ত সাপেক্ষে 60 বছর। আইটিআই পলিটেকনিক শিক্ষকদের 65 বছর। কেন? একই কাউন্সিলে দুরকম বয়স হবে কেন? কেন 16 বছর এই শিক্ষা ব্যবস্থা চলছে, আজও শিক্ষক প্রশিক্ষকদের পিএফের ব্যবস্থা হয়নি? বস্তুত সরকার ভোকেশনাল শিক্ষা আদৌ চালাতে চায় না অন্য কোনো কারণে চালু করেছে, তাই তো বোঝা যাচ্ছে না।
কিছুই যদি না পারেন তবে আমাদের বিপিএল বলে ঘোষণা করে দেন। আর অবসরের আগে 6 মাসের একটা ট্রেনিং দিয়ে নিন উৎকর্ষ বাংলায়, ভিক্ষার ট্রেনিং। চাকরি জীবন শেষ করে না খেতে পেয়ে মারা যাচ্ছে, কাগজগুলো কিন্তু অনেক বাজে কথা লিখবে, কিন্তু অবসরপ্রাপ্ত শিক্ষকেরা বৃদ্ধ বয়সে সরকারি ট্রেনিং কোর্স করে স্বাবলম্বী হয়ে করে খাচ্ছেন, সফল ট্রেনিংয়ের উজ্জ্বলতম উদাহরণ হতে পারে। তবে এখানে আমার আর একটা ছোট্ট দাবি আছে। আমাদের জন্য প্রাইম স্পট মানে বড় মন্দির, জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, যেমন ধরুন কালীঘাট, দীঘা, এসব জায়গায় সংরক্ষণ করতে হবে। গ্যারান্টি দিতে হবে আমরা তোলাবাজদের খপ্পরে পড়ব না। এতে আর একটা বড় লাভ আছে। পুরো ব্যবস্থাটা চালানোর জন্য কম করে 2 জন পলিটেকনিক শিক্ষককে বড় প্রমোশন দেওয়া যাবে। আর কারিগরি ভবনে এখনো বহু ঘর ফাঁকা হা হা করছে, 2টো ঘরেরও ব্যবস্থা হবে। আগে আধিকারিকদের সাথে আলোচনায় বসলে বড় করুণ মুখ করে বলতেন, তোমাদের তো ক্রিয়েটেড পোস্ট নেই, তাই কিছুই করা যাচ্ছে না। ভাবখানা এমন, আমরা আমাদের পোস্ট ক্রিয়েটের দায়িত্ব পালন করিনি, আর তারই শাস্তি আমাদের ভোগ করতে হচ্ছে। শুনতাম তোমাদের এত ভাগ, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইমার, শিক্ষক, প্রশিক্ষক, 10 প্লাস, 8 প্লাস, বড় জটিলতা, খুব জটিলতা। কিন্তু এটা তো আমরা তৈরি করিনি। আপনাদের করুণ মুখ দেখে আমার মনে হতো, ও থাক স্যার, আপনাদের কিছু করতে হবে না, বড় কষ্টে আছেন। আরও একটা প্রশ্ন হতো, সেটা হলো এতগুলো সংগঠন কেন? তাতে ওনাদের কী অসুবিধা হতো আমি বুঝতে পারতাম না। কিন্তু আমলারাও তলে তলে 2-4 নেতাকে তোল্লাই দিতেন, আর মন্ত্রীরা এসে তো একজনকে নেতাকে বেছে নিয়ে একটা করে অর্গানাইজেশন বানিয়ে গেছেন। আপনারাই এইসব বানিয়েছেন। এখন এসব গল্প অবশ্য শুনি না, তবে একটা জিনিস আবার ঘুরে ফিরে আসছে, জিও 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 অনুযায়ী নিয়োগ হয়েছে কি? বড় প্রশ্ন, বড় প্রশ্ন। এবার আমি একটা প্রশ্ন করি, জিও ঠিকভাবে তৈরি করতে পেরেছিলেন কি? এমন জিও করলেন যা দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকেই চালাতে পারবেন না। প্রথম থেকেই আপনাদের তৈরি জিও আপনারা মেনে চলতে পারেন, বিভিন্নভাবে বিভিন্ন প্যাচাক করে ঠেলে ঠেলে ধুকতে ধুকতে গোটা ব্যবস্থাটাই চলেছে। আমি একটা উদাহরণ দিই, 8 প্লাস প্রসঙ্গ। যে টেইলার অথবা ইলেকট্রিক মিস্ত্রি তখন এত কম মাইনায় কেউ কাজ করতে আসতেন না বলে আপনারা কিন্তু সবাইকে নিয়োগ করেছেন, অত্যন্ত কম পয়সায় প্রশিক্ষক হয়ে যাওয়ার সুযোগ দিলেন। আর তিনি তো গড়ে বছরে 20-40, আমি 30-60 ধরছি না, 20-40 করে ছাত্রকে ট্রেনিং দিয়ে দিলেন। 16 বছরে 640 জনকে ট্রেনিং দিলেন। এরপর সেখানে কি আর সেই পেশা জীবিকা নির্বাহক থাকে? আপনিই তো তার পেশাকে ধ্বংস করে দিলেন। এমনকি গ্রামগুলোতে গণহারে ভিটিসি খুললেন, তখন আমাদের পরামর্শ আপনারা গ্রাহ্য করার প্রয়োজনীয়তাই উপলব্ধি করেননি। এই বিশাল পরিমাণ প্রশিক্ষিত ছাত্রছাত্রীরা কীভাবে জীবিকা অর্জন করবে? একটি গ্রামে 640 জন ইলেকট্রিক মিস্ত্রি আপনি কীভাবে নিয়োগ করবেন? কীভাবে তাদের জীবিকা চলবে? পরিকল্পনাহীন অথবা অজানা পরিকল্পনার এই প্রশিক্ষণ কোন কাজে লাগবে? যে শিক্ষার উদ্দেশ্য কি? প্রশিক্ষণের বিস্তৃতি না অন্য অজানা কিছু?
প্রথমে 6 মাস অন্তর অর্থাৎ বছরে 2বার করে লিখিতভাবে কমেন্সমেন্ট রিপোর্ট দিতে হতো, যেখানে প্রত্যেকজন কর্মচারীকে তার সমস্ত যোগ্যতার হিসাব লিখিতভাবে দিতে হতো। তারপর হলো বছরে 1বার করে ব্যবস্থা, সেটা আবার চেকিং। তারপর এজেন্সি নিয়োগ করে চেকিং হলো। 16 বছরে অনেক কিছু দেখলাম। এবার বলি, যদি জিওটা তৈরির আগের ভোকেশনাল সংক্রান্ত জিওগুলো দেখে নিতেন, তার পরিবর্তনগুলো দেখে নিতেন, তাহলে কিন্তু এমনটা হতো না। তাহলে দেখতেন কিভাবে এটা চালানোর জন্য, এমনকি স্থায়ী নিয়োগ করার জন্য যোগ্যতার মাপকাঠিকে বারবার পরিবর্তন করা হয়েছে, বারবার ঢেলে সাজিয়ে নতুন জিও করা হয়েছে। ইচ্ছে থাকলে হেডমাস্টার্স ম্যানুয়াল বলে এখনও একবার দেখে নিতে পারেন। যে জিও আপনারা নিজেরা মানতে পারেননি, সেই জিও দেখিয়ে 16 বছর পর 405 থেকে 210 টাকার ইনক্রিমেন্ট আটকাচ্ছেন। এটা শুধু অমানবিক নয়, নির্লজ্জ কৃতজ্ঞতা, নিছক বেইমানি। আপনি শুধু টাকাটাই দেবেন না, কিন্তু তার কর্মক্ষমতাকে পুরো মাত্রায় ব্যবহার করে শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নেবেন, তাতে আটকাবে না। অসাধারণ বিবেক আপনাদের, নীতিবোধ এত সূক্ষ্ম যে আছে কিনাই বোঝা যায় না। অনেকটা নীরেন চক্রবর্তীর রাজা সূক্ষ্ম পোশাকের মতো। এবং এই প্রসঙ্গেও আমি আবার বলছি, ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা চালানোর ইচ্ছা কি সরকারের আদৌ আছে, নাকি অন্য কোনো অজানা কারণে একে আইসিসিউতে রেখে মরে যেতে দেওয়া হচ্ছে না? 2008 সালে 2008 সালে আমি এই চাকরিতে যোগ দিই। প্রথম দুর্দমনীয় উৎসাহে আন্দোলনে যুক্ত হয়েছি। তখন আমাদের নেতা ছিলেন মিনহাজুল খায়ের পলাশ। এখনো সবাই তার কথা স্মরণ রাখে। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশের লাঠি খেয়েছি। আমাদের অনশন মঞ্চে তাণ্ডব করে গভীর রাত্রে অনশন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও লাঠি খেয়েছি। একটানা 19 দিন অনশন চালিয়েছি, 24 দিন অবস্থান চালিয়েছি, এমনকি জেলও কেটেছি। সেই সময় সবাই বলতেন, এমনকি জেলে আমাদের সহ কয়েদিরাও বলতেন, আপনাদের চাকরি পাকা করে কার কি লাভ হবে। এই কথাটার মানে, ইঙ্গিতটা আমি ঠিক বুঝতাম। আজ এই ইঙ্গিতটা সম্পূর্ণ বুঝতে পারছি এবং মানছি, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী একজন বড় শিক্ষক বটেন। আমার মতো একটা গাধাকে কত সহজে বুঝিয়ে দিলেন চাকরি পাকা না হওয়ার কত রকমের কারণ থাকতে পারে। সম্প্রতি আরও একটা জিনিস বেশ দৃষ্টি কেড়েছে। পরীক্ষামূলকভাবে ফেস রেকগনিশন চালু হচ্ছে 6টি স্কুলে, পরে ধীরে ধীরে সব স্কুলে চালু হবে। শুধু ফেস রেকগনিশন করে এনকিউআর হয়ে যাবে? কোথায় গেল আপনাদের যন্ত্রপাতি, কোথায় গেল সিলেবাস? কিছুই তো আজ পর্যন্ত হলো না। বলছেন ড্রপ আউট নিয়ে চিন্তিত হয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি জানি না ছাত্রছাত্রীদের রেটিনার ছবির সাথে ড্রপ আউট হওয়ার প্রবণতার উপর উচ্চাঙ্গের কোনো গবেষণা আপনারা করছেন কি না জানি।
তবে আমার মতো নিম্নমেধার লোকেদের কিছু বক্তব্য আছে ড্রপ আউট প্রসঙ্গে। এক, দীর্ঘ 10 বছরের উপর নিয়োগ বন্ধ, শিক্ষক সংখ্যা কমছে 3000-এরও বেশি, আগে থেকে বহু পদে সবই নন ক্রিয়েটেড ফাঁকা, অর্থাৎ কোনো স্কুলই ঠিকমতো ক্লাস নিতে পারে না। 2 নম্বর, আজ পর্যন্ত নতুন সিলেবাস, তার উপযোগী উপকরণ, যন্ত্রপাতি আমরা জানিও না, পাইও না। পঠন পাঠন সবাই শুরু করেছি, বাধ্য হয়ে শুরু করেছি, না হলে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা কেউ থাকবে না। 3, প্রশিক্ষকদের উপযুক্ত মর্যাদা না দিলে তারাও এই ব্যবস্থাকে উপযুক্ত মর্যাদা দেবেন না এবং কোনো না কোনো উপায়ে জীবিকা অর্জন করবেন। এটা তাদের বাধ্যতা, ছাত্রছাত্রীদের দুর্ভাগ্য আর আপনাদের নির্লিপ্ততা। এই প্রসঙ্গে আরও একবার বলছি, বুঝতে পারছি না কেন এইভাবে ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা চলছে। এর উন্নতির জন্য না অন্য কোনো অজানা কারণ আছে? আসলে দেখবেন, বাচ্চারা অনেক সময় না টবে গাছ লাগায়, লাগিয়ে রোজ তুলে তুলে দেখে শিকড় বেরোলো কি না। এতে গাছ লাগানো হয়, শিকড় বেরোনোর উপর নজরদারি হয়, কিন্তু গাছ বাঁচে না। গাছকে বাঁচাতে হলে তার উপযুক্ত পরিবেশ দিতে হয়, সার দিতে হয়, জল দিতে হয়, যত্ন নিতে হয়, ধৈর্য ধরে তাকে বিকশিত হওয়ার সময় দিতে হয়, তারপর আপনি ফল ফুলের আশা করবেন। আজ আরেকটা খবর পেলাম, আমাদের মন্ত্রী পরিবর্তন হয়েছেন। নতুন যিনি এসছেন তিনি শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীল বাবুকে সুস্বাগতম। 16 বছরের দপ্তরের ইতিহাসে 9 নম্বরের মন্ত্রী, তাকে স্বাগত জানাচ্ছি। এই খবরটা যখন পেলাম, দেখুন কি আশ্চর্য, আমি গানই শুনছিলাম, এবং রবীন্দ্রসঙ্গীত, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবি ঠাকুরের গান, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। দেখুন, কবিরা সত্যদ্রষ্টা হন, আর রবি ঠাকুর তো ছিলেন ঋষিতুল্য, একজন অনন্য সত্তা। মনে হলো তিনি যেন কীভাবে বুঝতে পেরেছিলেন স্বাধীনতার 75 বছর পর খণ্ডিত এই বাংলার ভোকেশনাল শিক্ষা ব্যবস্থার একটা দপ্তর থাকবে, আর তাকে নিয়েই তিনি সুন্দর লিখে দিলেন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। ইন্দ্রনীল বাবুর কাছে আমার একটি অনুরোধ, অনুপ্রেরণা নিয়ে আসুন। অনুপ্রেরণা, প্রেরণার অভাবে আমরা আজ বড়ই ভীষণই পীড়িত। অনুপ্রেরণা আনুন বাঁধ ভাঙার, অনুপ্রেরণা আনুন জীবনের বন্যার, অনুপ্রেরণা আনুন সুরের ওই ঝর্ণা তলার নিমন্ত্রণের। এখানে রাত কত হলো তার জবাব মেলে না। এখানে বছরের পর বছর নিস্তব্ধ নিস্তেল অন্ধকার। এখানে সূর্যের কাছে যাওয়ার অনুপ্রেরণা আনুন। অনুপ্রেরণা, অনুপ্রেরণা, অনুপ্রেরণা। আজ এই পর্যন্তই। নমস্কার।